ভূগোলে কোথাকার জায়গা স্থান দেওয়া অতি গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল দিলে নাম্বার কাটা দিবে। ইতিহাসে সাল দেওয়া কত গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল দিলে নাম্বার কাটা দিবে। অনেকে মনে করে লিখলেই নাম্বার বলতে হয়, লিখলে নাম্বার নয়, তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। ওইটা ঝট করে উল্টালেই পট করে তুমি পেয়ে যাবে ইংলিশ লাইন, ওখান থেকে তুলে দিয়ে দাও। যদি করতে পারো তাহলে কিন্তু মনে হয় তোমার আকাশ ছোঁয়া নাম্বার হবে। একক লিখতে হবে, একক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দোকানে গিয়ে যদি 5 চাল দাও, দোকানদার হাসবে, বলবে গেছে মাথা, পরীক্ষা হয়ে গেছে, হাতে আর মাত্র 5 থেকে 10 মিনিট আছে, তখন তুমি রিভাইজ করছো। সেই সময় কিন্তু তোমার নাম্বার বাড়ে। তুমি যদি রিভাইজ না করেছো তাহলে কিন্তু পরে এসে তোমার মাথায় হাত পড়বে। যদি দেখছেন খাতা তার 6 দিতেও যতক্ষণ সময় লাগবে, 9 দিতেও ততক্ষণ সময় লাগবে। অতএব নাম্বার কিন্তু শেষ ভাগটাতে দেখে তার মাথায় ইমপ্রেশন করছে, তারপরে সেই জিনিসটা কিন্তু নাম্বার দিচ্ছে। শেষ ভাগে যত্ন নিতে হবে। কথাই বলে না, শেষ ভালো যার। মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য সঠিক উত্তরের পাশাপাশি তোমার খাতা সাজানো বা প্রেজেন্টেশন অতি গুরুত্বপূর্ণ। পরীক্ষক যখন তোমার খাতাটি দেখবেন, তোমার পরিচ্ছন্নতা তার উপর একটা বিশেষ প্রভাব ফেলবে। তাই আমি আজকে তোমাদের খাতা সাজানো স্মার্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু CTN910 চ্যানেল। দিস ইজ আশিস স্যার, ইয়োর জিওগ্রাফি মেন্টর। আজকে আমি তোমাদের বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করব, যেগুলি তুমি ফলো করলে তুমিও টপার হতে পারবে, তুমিও 90 পাবে। তোমার ওই লেখাটা, তুমি অনেক লিখেছো, পরীক্ষা দিয়েছো, তোমার ওই লেখা কিন্তু ফুল মার্কস এনে দিচ্ছে না, কোথাও না কোথাও একটা খামতি রয়ে যাচ্ছে। টপার্সরা যেভাবে খাতা সাজায় সেই পদ্ধতি আজকে আমি আলোচনা করব। তোমার ওই নাম্বার, তোমার ওই লেখায় কিন্তু তোমাকে তোমার কাঙ্ক্ষিত নাম্বারের থেকেও বেশি নাম্বার এনে দেবে। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন স্ট্র্যাটেজি। প্রথম 3টে পেজ, তোমার মাধ্যমিক খাতার প্রথম 3টে পেজ অতি গুরুত্বপূর্ণ, মনে রাখো। কি করতে হবে? এমন কোনো কথা নেই যে তোমাকে পরপর প্রত্যেকটা বিভাগের উত্তরগুলি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্ট ওয়ে কি? সেরা উত্তর আগে, সেরা উত্তরটি আগে করবে। তুমি ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার যে পরপর লিখে করবে এমন কোনো নিয়ম নেই। অঙ্কের ক্ষেত্রে একটু বাদ দিলাম, বাকিগুলোর বিভাগগুলো তোমার এদিক ওদিক করতে পারো যদি এটা নির্দেশ দেওয়া থাকে। সেই বিভাগের উত্তরের মধ্যে তোমার সিরিয়াল নাম্বার যেটি তুমি আগে পারবে, যে গ্রুপের উত্তর তোমার সব থেকে ভালো জানা, সেটা দিয়ে শুরু করো। কারণ প্রথম ইমপ্রেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেকেন্ডটাকে সাজিয়ে তোমাকে করতে হবে। এবং সেখানে তুমি খাতায় কি করবে? সুন্দর করে চারিদিকে বক্স আকারের মার্জিন টানবে। খাতার যে পেজ সেখানে চারিদিকে মার্জিন টানবে, প্রায় 1 ইঞ্চি ছেড়ে দিয়ে চারিদিকে টানবে। বোঝা গেছে? দিয়ে তুমি শুরু করবে প্রত্যেকটি পাতা। উত্তর লেখার ডাটা ও ফ্যাক্ট মন দিয়ে দেখো। শুধু বর্ণনা লিখলে চলবে না, শুধু লিখে দিলে তুমি নাম্বার পাবে না। উত্তরের সাথে সাম্প্রতিক উদাহরণ বা পরিসংখ্যান দিতে হবে তোমাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণেরা কিভাবে উত্তর লেখে? জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। জাস্ট ওরা তুমি প্রশ্ন করে একটা লিখে দেবে কি, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। তুমি যদি এইভাবে লিখেছো বা লিখে এসেছো, সেটা ভুল, তোমাকে বেশি নাম্বার সেটা এনে দেবে না। টপাররা কিভাবে উত্তর দেয়? ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে প্রথম স্থান অধিকার করে, দিয়ে ডেটা একটা দিতে হবে, একটা ডেটা দিতে হবে। বোঝা গেছে জিনিসটা? এভাবে তোমাকে একটি জাস্ট এক্সাম্পল বা উদাহরণের জন্য দেখালাম, এভাবে তোমাকে কিন্তু খাতাটাকে সাজাতে হবে। চলো পরে দেখে নি কি আছে। উত্তর লেখার আরেকটি ডাটা বা ফ্যাক্ট বা কৌশল বলছি। কি রকম জিনিসটা? ধরো আমি এখন সব সাবজেক্ট নিয়েই বলছি, শুধু জিওগ্রাফি নয়। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সূত্র খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি সূত্র লিখবে, আমি আমার বিভিন্ন স্টুডেন্টদের বলে থাকি মাঝে মধ্যে, এটা ফলো করলে তারাও বেশি নাম্বার পেয়েছে ফলো করে। কোনো সূত্র বা ল যখন তুমি লিখছো, তুমি যত সূত্রটা যখন লিখছো, সূত্রটাকে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে তুমি লিখবে, এবং তার নিচে ঠিক তার গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল যে ফর্ম লিখতেই হবে। বোঝা গেছে? ধরো বয়েলস ল লিখছো, তুমি কিন্তু বয়েলস ল লিখছো, লেখার পর তোমাকে নিচে গাণিতিক ফর্ম লিখে দিতে হবে V = 1/p। এবং তারপর তোমাকে এইগুলো যে কি চিহ্ন, মানে অর্থাৎ ভি, তোমাকে কি ভি সমান যে কি আয়তন, সেটা তোমাকে লিখতে হবে। পি সমান কি চাপ, সেটা কিন্তু লিখতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বলা আছে, F = m এর ক্ষেত্রে m যে বল, m যে ভর, এগুলো লিখতে হবে। এগুলো তুমি হয়তো এতদিন লেখনি, পাশে কিন্তু প্রতি ক্ষেত্রে লিখতে হবে। তাহলেই তুমি কিন্তু ফুল মার্কস পাবে। নচেত কিন্তু কিছু না কিছু নাম্বার কমে গিয়ে তোমার কিন্তু 90 আর ক্রস করবে না। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ 90-এর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে 80 ক্রস করবে না। বোঝা গেছে? তোমার না ওই জায়গায় খামতি রয়ে যাচ্ছে। তারপর 4 নম্বরে প্রশ্নের নাম্বারিং, এটা হচ্ছে সবথেকে বড় ফাঁদ। এই নাম্বারিং এর ক্ষেত্রে কিন্তু যদি ভুল করো, তোমার সম্পূর্ণ নম্বর কাটা যাবে। এটা করলে পুরো উত্তর ঠিক হলেও 0 পাবে। মন দিয়ে দেখো, এগুলো ফলো করলে তুমি যে উত্তরগুলো লিখে এসেছো সেগুলোতেই তুমি বেশি নাম্বার পাবে। আর কিছু করতে হবে না, জাস্ট মডিফাই করতে হবে। অনেক সময় তাড়াহুড়োতে ছাত্ররা প্রশ্নের সঠিক দাগ নম্বর দিতে ভুলে যায়।
সেটা যেমন ধরো লেখা আছে 3.1 এর প্রশ্ন করছে, তো 3.1 এর বদলে সে কিন্তু যদি শুধু 3 দিয়ে দেয়, 0.1টা ভুলে যায় বা মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু এটা বড় একটা মিস্টেক হয়ে গেল। তোমার উত্তর ঠিক থাকলেও কিন্তু সেক্ষেত্রে তুমি 0 পাবে। ক্লিয়ার? এই ভুলটা মোটেও করবে না। নেক্সট কি আছে দেখে নি চলো। এমসিকিউ এবং ছোট প্রশ্ন লেখার স্মার্ট উপায়। এখানে আমি তো জানি 90% ছেলেমেয়েরা এই জায়গাটায় এই ফাঁদটাই পড়ে যায়, এই গোলমালটা করে দেয়। করো না, এখনো বলছি সময় আছে, পরীক্ষা তো হয়নি, হওয়ার পর ভাবলে হবে না, হওয়ার আগে ভাবতে হবে। কি কি জিনিসটা দেখো, ভুল পদ্ধতি। এমসিকিউতে অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় বলতে শুনেছি, করতেও শুনেছি কি 1.1 এর গয়ের উত্তর জাস্ট গটই লিখে দিয়েছে, এটি উত্তর। এটা ভুল পদ্ধতি, এভাবে করলে চলবে না। সঠিকটা কি? সঠিক পদ্ধতি দেখো লিখেছি 1.1 এর গ্যাসীয় হরমোনটি হলো, তারপরে দাগ নাম্বার গ দিয়ে তোমার ধরি প্রশ্ন পড়ে ইথিলিন, যদি গ্যাসীয় হরমোন ইথিলিন, যেটি সঠিক উত্তর সেটা লিখতে হবে। এমসিকিউ এর প্রথমের পার্টটা লিখতে হবে, একটু বেশি সময় লাগবে, কিন্তু সেটা তোমার কিন্তু শিক্ষকের মন জয় করে নেবে। মন জয় গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নতেও যদি তোমার কিছুতে খামতি থাকে, তাহলে কিন্তু তিনি সেটাকে ক্ষমা করে দেবেন, তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে, যদি তুমি এটাকে এভাবে ফলো করো। অনেকে বলবে এটা এভাবে করে কি হবে, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, আমি গ লিখলাম, ইথিলিন লিখলাম, নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, হয়তো পেয়ে যাবে, কিন্তু বড় প্রশ্নে তোমার যদি খামতি থাকে, সেখানে যে ফুল নাম্বার পাবে না। এভাবে কিন্তু শিক্ষকের মন জয় করা যায়, এটা গুরুত্বপূর্ণ, যার প্রভাব বড় প্রশ্নতে পড়বে। এতে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়, আর ভুল হওয়ার তোমার সম্ভাবনা কম থাকে। এটা কিন্তু অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? চলে আসছি পরের পেজে। স্কিপ করবে না, প্রত্যেকটা মন দিয়ে দেখো, ফলো করবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। এটা করলেই কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। এইগুলো নেক্সট, উত্তর হাইলাইট করার বক্স মেথড, এটা কিন্তু সবাই ফলো করে। তুমি যদি না করে থাকো, তাহলে এতদিন কিন্তু তুমি ভুল করেছো। বক্স মেথডটা কি? খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অঙ্ক আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক ভৌত বিজ্ঞানে যে গাণিতিক সমস্যাগুলো হয়, তার শেষে তোমার অ্যান্সার যখন বেরোবে, সেই অ্যান্সারে কিন্তু তুমি সেটাকে পেন্সিল বা কালো পেন দিয়ে, হয়তো পেন্সিল চেঞ্জ করার অত সময় থাকে না, হাতে পেনটা থাকে, পেন দিয়ে যেটা তোমার অ্যান্সার বেরোবে, ধরো তোমার বেরোলো, উত্তর বেরোলো যে 1.4, এটা তোমার উত্তর হলো, তুমি সেটাকে এরকম করে একটু বক্স করলে, হাইলাইট করলে, দিয়ে লিখলে অ্যান্সার। উত্তরটাতে এরকম একটা বক্স করে দেবে। হাইলাইট মানে তুমি কিন্তু হাইলাইট মার্কার পেন নিয়ে গিয়ে তুমি ওখানে ঘষতে যাও না, তোমার বরবাদ হবে। একটা কালো পেন দিয়ে বক্স করে দেবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার আমি কালো আর নীল পেন ইউজ করব, আমি জানি, করেওছি বা করি, কিন্তু স্যার নীল পেনে লিখবো, কালো পেনে পয়েন্ট দেবো বা হাইলাইট করব, নাকি কালো পেনে লিখবো, নীল পেনে হাইলাইট করবো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকের মাথার মধ্যে প্রশ্নটা ঘুরতে থাকে। দেখো, তুমি লিখবে নীল পেনে, সব থেকে ভালো জিনিস, আর হাইলাইট বা পয়েন্ট বা হেডিং যেগুলো দেবে তুমি, সেগুলো কিন্তু কালো পেনে দেবে, এটা কিন্তু খুব ভালো। আচ্ছা, চলে আসছি পরেরটায়। পরের কি রয়েছে, খাতার প্রথম ভাগে যেমন তুমি যত্ন নিয়েছিলে, খাতার শেষ ভাগেও তোমাকে যত্ন নিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। নম্বরটা কিন্তু শেষেই দেওয়া হয়। একজন পরীক্ষকের, যিনি দেখছেন খাতা, তার 6 দিতেও যতক্ষণ সময় লাগবে, 9 দিতেও ততক্ষণ সময় লাগবে। অতএব নম্বর কিন্তু শেষ ভাগটাতে দেখে তার মাথায় ইমপ্রেশন পড়ছে, তারপরে সেই জিনিসটা কিন্তু নাম্বার দিচ্ছে। শেষ ভাগে যত্ন নিতে হবে। কথাই বলে না, শেষ ভালো যার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? পাতার একদম নিচে বা শেষে কোনো উত্তর শুরু করে অর্ধেকটা পরের পাতায় লিখবে না। এটা অনেকে করে থাকে, যদি করে থাকে তো করে এতদিন এসেছো, ওটা ভুল। তুমি কিন্তু যদি তোমার দেখা যাচ্ছে যে 3-4 লাইন আছে খাতার শেষে, তাহলে তুমি সেটাকে ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা নেই, লিখে দেবে পিটিও। এটা যদি খাতা হয়, খাতার এখানে লিখে দেবে পিটিও, অর্থাৎ প্লিজ টার্ন ওভার, দয়া করে অনুগ্রহ করে উল্টাবেন, পরের পাতায় আছে। তার এটা লিখে তারপর তুমি শুরু করবে। বোঝা গেছে জিনিসটা? এগুলো যত্ন নিতে হবে, এগুলো কিন্তু আকর্ষণীয় জিনিস। অর্থাৎ যদি অর্ধেকটা থাকে ঠিক আছে, কিন্তু 3-4 লাইন আছে, তখন কিন্তু উত্তর আর শুরু করবে না, পরের পাতাতেই করবে। ক্লিয়ার? চলে আসছি পরেরটায়। দেখো, লুজ সিট ম্যানেজমেন্ট। লুজ নিতে হতে পারে, লুজ সিট ম্যানেজমেন্ট কি করবে? মূল খাতার সঙ্গে লুজ সিট নিলে মূল খাতার একদম উপরে বাঁ দিকে তোমাকে কিন্তু মূল খাতার সঙ্গে, মূল খাতার উপরে L1 মানে লুজ সিট 1, L2 লুজ সিট 2 এভাবে মার্ক করে রাখবে, এবং শেষে সবগুলো লুজ সিট সুতো দিয়ে বেঁধে ক্রমিক অনুযায়ী সাজাবে। সাজানো অতি গুরুত্বপূর্ণ। ওলট পালট যদি হয়ে যায়, তোমার নাম্বার কিন্তু কমবে। বর্তমানে এরকম একটা জিনিস শোনা যাচ্ছে যে হয়তো এবছর 2026 সালে যে মাধ্যমিকটা দিচ্ছ, সেখানে কিন্তু তোমার মূল খাতা বেশ অনেকটা মোটাই আসবে, হয়তো তোমাকে লুজ সিট নিতে হবে না, কিন্তু সরকারিভাবে সেরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি, আসলে হয়তো জানিয়ে দেবো আমরা। কিন্তু যদি দরকার হয়, খুবই প্রয়োজনীয় হয়, তোমার জন্য এক্সট্রা ব্যবস্থা থাকবে। তো সেখানে তুমি L1, L2, L3 এভাবে লিখবে। তুমি যদি আগে L3 দিয়ে পরে L1 করে দাও, কারণ সেই সময় তোমার ব্রেনে চাপ থাকে, একদম শেষ সময় ঘন্টা খাতা বাঁধার ব্যাপার, সেইখানে কিন্তু তোমার খাতার সমস্যা হবে, এটা কিন্তু মনে থাকে।
তারপরে সময় বাঁচানোর রিভিশন টেকনিক, শেষ অংশটাকে তোমাকে রিভিশন করতে হবে। রিভিশনে প্রত্যেকেরই নাম্বার বেড়েছে এমনই জিনিস কিন্তু শোনা গেছে। রিভাইজ যখন তুমি করছো খাতা, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে, হাতে আর মাত্র 5 থেকে 10 মিনিট আছে, তখন তুমি রিভাইজ করছো, সেই সময় কিন্তু তোমার নাম্বার বাড়ে। তুমি যদি রিভাইজ না করেছো তাহলে কিন্তু পরে এসে তোমার মাথায় হাত পড়বে। দেখো 90+ পাওয়ার আসল চাবিকাঠি হলো রিভিশন। টপাররা লেখার সময় একটু গতি বাড়িয়ে শেষ 15 মিনিট হাতে রাখে, তোমাকেও রাখতে হবে, তুমি পারবে। 15 মিনিট কিন্তু ছেড়ে, তুমি যখন এই মুহূর্তে আর মাত্র 1টি মাস আছে, যখন তুমি এক্সাম দিচ্ছ, তোমার গৃহশিক্ষকের কাছে, তোমার স্কুলে, তোমার ঘরে, যেখানে তুমি এক্সাম দিচ্ছ না কেন, সেখানে তুমি যদি 3 ঘন্টা এক্সাম দাও, তাহলে কিন্তু সেটা সবচেয়ে বড় সর্বনাশ তোমার নিজের ডেকে আনছো। তুমি কিন্তু 2 ঘন্টা 30 মিনিটে বা 40 মিনিটে সময়টাকে রেখে প্র্যাকটিস করবে। কেন এই কথা বলছি? তার কারণ এক্সাম হলে তোমার গতি এমনিতে একটু স্লো থাকবে, ভয় কাজ করবে। 1, 2, তুমি কিন্তু রিভাইজের সময়টা লাস্টে যখন তুমি রিভিশন করছো, সেই সময়টাকে তুমি ইনক্লুডেড করে দিচ্ছ, তাহলে সেই 15 মিনিট তুমি পাচ্ছ না। আর বাকি 15 মিনিট কোথায় যাচ্ছে? 30 মিনিট আমি তোমাকে কমাতে বললাম, বাকি 15 মিনিট কোথায় যাচ্ছে? যখন তোমার নাম লিখবে, রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, যিনি থাকবেন, ঠিক আছে, ইনভিজিলেটর, তিনি তোমার খাতা মিলিয়ে দেখবেন সবকিছু ঠিক লিখেছো কিনা। লুজ শিট হলে তার মধ্যে নাম টাম দেখতে হবে, এইসবে তোমার সময় চলে যায়। তাই কিন্তু তুমি তোমার ঘরে যখন টেস্ট দিচ্ছ, 2 ঘন্টা 30 মিনিটে কিন্তু পুরোটাকে সারার চেষ্টা করবে, তাহলে ওখানে কিন্তু হাসতে হাসতে বেরোবে পরীক্ষার হল থেকে। ঠিক আছে, দাগ কি দেখবে তুমি রিভাইজ করার সময়? পুরোটা পড়ার দরকার নেই, শুধু চেক করবে কি দাগ নম্বর ঠিক আছে তো, ম্যাপ পয়েন্টিং জিওগ্রাফির ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে গ্রাফ পেপার ঠিকঠাক অ্যাটাচ করেছো তো, নচেত খাতা সেলাই করেছো, গ্রাফ অ্যাটাচ করাই হয়নি, হয়তো এমনি ভাঁজে ঢুকে গেছে, পরে পড়ে যেতে পারে, এটা দেখে নেবে। অঙ্কে বা ভৌত বিজ্ঞানের একক সব থেকে এগুলো ভুল হয়ে যায়, অর্থাৎ x = 6 দিয়ে নিচে কিন্তু একক লিখতে ভুলে যাও। 6 কি, সেগুলো কিন্তু লেখা ইউনিট বা একক লেখা হয়েছে তো, একক না লিখলে কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে নাম্বার 2 থাকলে 2 এ 0 পাবে, 5 থাকলে 5 এ 0 পাবে। একক লিখতে হবে, একক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দোকানে গিয়ে বলি 5 চাল দাও, দোকানদার হাসবে, বলবে এই গাছে মাথা, তাহলে কিন্তু একক দেখে নেবে। এই সামান্য কয়েকটা জিনিস তোমাকে দেখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? এই জিনিসগুলো দেখলে তুমি কিন্তু সহজেই তোমার এক্সামে গিয়ে তুমি কিন্তু নাম্বারগুলো বাড়াতে পারবে। চলো এরপর দেখি কি আছে, কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমাদের দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে তোমাদের এক্সামে নাম্বার বেড়ে যায়, তোমাদের ওই লেখাটাই আরো স্মার্ট হয়, আরো বেশি নাম্বার পাও। তার জন্য তোমাকে কি করতে হবে? ভালো লাগছে লাইক করো, ভিডিও শেয়ার করো, নতুন যদি হয় সাবস্ক্রাইব করো, তবে না আরো নতুন নতুন জিনিস তোমাদের জন্য আনবো। আর কি চাই তার জন্য কমেন্টে বলে দাও, দেখে নাও পরের কি আছে। কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো মানতে হবে তোমাকে, না মেনে উপায় নেই। কি? নাম্বার 1, মার্জিন ও খাতার প্রাথমিক সাজসজ্জা। খাতার চারিদিকে সুন্দর করে মার্জিন টানবে, তোমাকে সময়ের মধ্যে ইনক্লুড করতে হবে, না হলে তুমি কিন্তু তোমার নাম্বারে সেই জায়গাতে তুমি পৌঁছাতে পারবে না। 2, তুমি যে উত্তরটা লিখছো পুরো প্যারাগ্রাফ হিসাবে না লিখে তুমি সেটাকে পয়েন্ট ওয়াইজ লেখো, অর্থাৎ তোমার খাতার মধ্যে যে উত্তরটা রয়েছে সেই উত্তরটাকে পুরোপুরি এরকম পুরো একটা অংশ না করে তুমি সেখানে কিন্তু খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে 3টে জিনিস ফলো করবে। কি করবে? মন দিয়ে শোনো। প্রথমে তুমি যে প্রশ্নটা তোমার পড়েছে, যে জিনিসটা তোমার পড়েছে, সেই জিনিসটা আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি পেজে। ধরো প্রশ্ন পড়েছে ড্রামলিন সম্পর্কে লিখতে বলেছিল, তাহলে এটা তোমার খাতা, ভালো করে দেখো। খাতার কিন্তু চারিদিকে তুমি এরকম ভাবে মার্জিন টেনে নেবে, এবং তুমি যে সম্বন্ধে লিখছো, যে কথাটা, যে প্রশ্নটা তোমাকে বলেছে, সেটা কিন্তু উপরে তোমাকে লিখতে হবে। এটা তোমার হেডিং হিসাবে কাজ করবে। এই সাজানোগুলোর জন্যই তোমরা নাম্বার কম পাও, যে পরে বলো আমি লিখে এসেছি নাম্বার পাইনি। একটি দাগ টানবে, এখানে ডিজাইন করা চলবে না। আমি অনেকে দেখেছি খাতার মধ্যে তার কত ডিজাইন, এগুলো করার কোনো দরকার নেই, জাস্ট একটা দাগ কাটবে, ড্রামলিন হয়ে গেল। এবার তুমি এখানে লিখবে সংজ্ঞা, দিয়ে তুমি ড্রামলিনের যে সংজ্ঞা সেটা লিখলে, হয়ে গেল লেখা। তারপর তুমি এখানে বৈশিষ্ট্য লিখলে বা সৃষ্টির কারণ। বৈশিষ্ট্য লেখার পর ঠিক এই দিক মানে কোন দিকে? খাতার ডান দিকে বৈশিষ্ট্যের পাশে ছবির জন্য জায়গা রাখলে ড্রামলিনের ছবিটা আঁকতে হবে, এবং সঙ্গে সঙ্গে এঁকে নেবে। যে জায়গা ছেড়ে ছেড়ে রেখে গেলে পরীক্ষা শেষে আর 15 মিনিট আছে, তুমি ছবি আঁকতে পারলে না, পরীক্ষক একদম ভালো করে বুঝতে পারলেন যে এ কিন্তু পারেনি, সেক্ষেত্রে তোমার নাম্বার কমবে। তুমি একেবারেই কমপ্লিট করে যাবে, কাজ বাকি রাখবে না পরীক্ষার হলে। ওকে, বৈশিষ্ট্য লেখা হয়ে গেল। শেষে উদাহরণ দিতে বলো না, তুমি উদাহরণ দিতে ভুলে গেলে তিনি নাম্বার দিতে ভুলে যাবেন। উদাহরণ দিয়ে দিলে তুমি এটাতে 3 এ 3 পাবে। এই টিপসটা অ্যাপ্লাই করবে, এই জিনিসটা অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু তোমার হবে। তোমার খাতা কথা বলবে,
তোমার খাতা কিন্তু কথা বলবে, তুমি ওখানে কথা বলবে না। আরেকটা এখানে জিনিস রয়েছে, দেখো, অপ্রয়োজনীয় কথা লিখে খাতা ভরাবে না। অনেকে মনে করে লিখলেই নাম্বার বোধ হয়, না, লিখলে নাম্বার নয়, তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। যেটুকু দরকার তুমি সেটুকু আলোচনা করবে, বাড়তি কথা লিখে লাভ নেই। ইংলিশের ক্ষেত্রে অনেক সময় কি হয়, তোমাকে যে প্রশ্নটা বলেছে সেই প্রশ্ন তোমাকে সিন থাকে, সিন থেকে সেই প্রশ্নের কাছাকাছি না নিয়ে অন্য উত্তর লিখে বসে রয়েছে, নাম্বার পাবে না। অনেকে বলতে রয়েছে আমি লিখেছি কিন্তু নাম্বার পাইনি। তোমার ভুল কোন জায়গায়? ওই জায়গায় হয়েছে, অপ্রয়োজনীয় কথা লিখেছো, দরকার নেই। অপ্রয়োজনীয় কথার খাতা কিন্তু নাম্বার কমে। তাই তোমার কিন্তু খাতায় তোমার কথা বলবে, তুমি ওখানে যাবে না। তোমার খাতাটাকে এইভাবে সাজালে সেই তোমাকে এনে দেবে বেশি নম্বর। পরীক্ষক যেন খাতা দেখে মনে করেন ছেলেটি বা মেয়েটি, মানে ছাত্র বা ছাত্রীটি বিষয়গুলো মুখস্থ করেনি, বুঝেছে। এটা তুমি কি করে ওখানে যাবে না সরাসরি যে আমি বুঝে লিখেছি চেল্লাবে না, তোমার খাতায় বলে দেবে। কি করবে? খাতার মধ্যে পরিষ্কার হাতের লেখা লিখবে যতটা পারবে। পরিষ্কার হাতের লেখা বলেছি, সুন্দর হাতের লেখা বলিনি, ঠিক আছে? পরিষ্কার লিখলে হবে, বসে বসে সুন্দর আস্তে আস্তে বলিনি, আমি পরিষ্কার বলেছি, দুটো আলাদা ব্যাপার। সঠিকভাবে মার্জিন যেমন ভাবে বললাম দেবে, আর পয়েন্ট ওয়াইজ লিখবে, পয়েন্ট করে করে লিখবে, লেখার মধ্যে বুলেট চিহ্ন দেবে, এরকম কোনো গোল চিহ্ন দেবে, বেশি ডিজাইন নয়, জাস্ট একটা করে এরকম গোল চিহ্ন দেবে, দিয়ে পয়েন্ট ওয়াইজ লিখবে। তথ্যের সঠিক ব্যবহার করবে, যেখানে জিওগ্রাফিতে তথ্য লাগে সেই জিনিসগুলো দেবে, যে প্রথম হয়েছে যে দেশ বা যেই রাজ্য যেই জায়গাটা সেখানে লিখতে হবে, আর সঠিক ব্যবহার করবে। এই কম্বিনেশন তোমাকে 90 এনে দেবে। আরেকটা জিনিস বলছি, যদি কেউ পারো খাতার মধ্যে কিন্তু তুমি ইংলিশ কোটেশন ইউজ করতে পারো। স্যার কোথায় পাবো ইংলিশ? কিচ্ছু না, একটু বুদ্ধি লাগাও। কি বুদ্ধি লাগাতে হবে? তোমাদের প্রশ্নের মধ্যে দুটো ভার্সন থাকে, বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন। ওইটা ঝট করে উল্টালেই পট করে তুমি পেয়ে যাবে ইংলিশ লাইন, ওখান থেকে তুলে দিয়ে দাও। যদি করতে পারো তাহলে কিন্তু মনে হয় তোমার আকাশ ছোঁয়া নাম্বার হবে, ঠিক আছে? এগুলি ব্যবহার করলে ইংলিশে তোমার, যদি ধরো রামমোহন রায় লিখছো, রামমোহন রায় সম্পর্কে লিখছো, লেখার পর শেষে লিখলে রামমোহন ইজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন ইন্ডিয়ান হিস্ট্রি, এটা লিখে দিলে, বা কোনো ঐতিহাসিকের কথা লিখলে, এগুলোতে তোমার নাম্বার এনে দেয়। এগুলো কিরকম বলো তো? সোনার আংটির উপর হিরে বসানো, সেই কথাগুলো কিন্তু মনে রাখবে। যেমন ভূগোলে কোথাকার জায়গা স্থান দেওয়া অতি গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল দিলে নাম্বার কাটা যেতে পারে। ইতিহাসে সাল দেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল দিলে নাম্বার কাটা যেতে পারে। যদি তোমার সঠিক জানা থাকে তাহলেই তুমি লিখবে। ক্লিয়ার হয়ে গেছে? বুঝে গেছে জিনিসটা? এখন তোমাদের কাজ লাইক অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।